সবসময় তো সমালোচনামূলক আলোচনা করি। তো আজকে যেহেতু একটা উপলক্ষ পাইলাম একটু ইতিবাচক আলোচনা করার, ভাবলাম যে এই সুযোগটা একটু লুফে নেই। সার্জিস আলম ওর একটা পোস্ট নিয়ে আমার ছোট ভাই একটা পোস্ট দিছে, ওর একটা পোস্টের ব্যাপারে আমার ছোট ভাই একটা পোস্ট দিছে। তো সেখান থেকে সেকেন্ড প্যারাগ্রাফটা পড়ি, যেটা আমাদের আলোচনার জন্য রেলেভেন্ট। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আজকে তার এক ফেসবুকে স্ট্যাটাসে ইসরায়েলকে হিজরায়েল বলে উল্লেখ করেছে। বাংলাদেশের মতো দেশে যেখানে হিজরা বা প্রতিবন্ধী শব্দটিকে গালি হিসেবে ব্যবহার করা হয় এবং এই সুবিধা বঞ্চিতদের সামাজিকভাবে নিচু চোখে দেখা হয়, সেই বাস্তবতায় একটি মূলধারার রাজনৈতিক দলের নীতি নির্ধারক পর্যায়ের কেউ যখন এই ধরনের শব্দ চয়ন করে, তখন আসলে বোঝা কঠিন যে এরা কখনো রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে আসলে মার্জিনালাইজড কমিউনিটির প্রতি এদের অবস্থা কেমন হবে। লজ্জাজনক, দুঃখজনক, হতাশাজনক। সেই পোস্টের নিচে সার্জিস আলম কমেন্ট করছে, লেখাটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমার নিজেরও মনে হচ্ছে আমার এভাবে লেখা ঠিক হয়নি। আমি আমার ভুল মেনে নিচ্ছি এবং সংশোধন করছি। এটার জন্য আমি অনুতপ্ত। এই পোস্টটা আমি শেয়ার করে একটা যে ক্যাপশন দিয়ে শেয়ার করছি, ক্যাপশনটা একটু পড়ি, তারপর আলোচনা করবো আমরা। সার্জিস আমার ছোট ভাইয়ের বন্ধু। আমার ছোট ভাইয়ের নাম ঢেকে রাখছি, পরিচয় ঢেকে রাখছি, মানে অবশ্যই যারা চেনার চেনে, কিন্তু মানে জাস্ট চাচ্ছি না আর কি যে পার্সোনাল বিষয় আনতে পাবলিক প্লেসে, আনলেস নেসেসারি। সার্জিস আমার ছোট ভাইয়ের বন্ধু। নাও তারা কি ধরনের বন্ধু, কোন পর্যায়ের বন্ধু, আমি কখনো তাকে জিজ্ঞেস করি নাই। ওর ফেসবুক পোস্টে আগেও দেখছি সার্জিস আলম এসে কমেন্ট করে এবং তাদের একদিন কথা চালাচালি, পোস্ট লেখা, এগুলো থেকে যতটুকু আমি বাইরে থেকে বুঝতে পারছি যে সার্জিস এবং আমার ছোট ভাই ডিবেট করতো, দুজনেই ডিবেট করতো একসাথে এবং হলে একসাথে পরিচয় ছিল এবং আই ডোন্ট নো আর কি ক্যাপাসিটিতে, বাট ক্লোজ, একজন আরেকজনকে তুই করে বলে। সার্জিস আমার ছোট ভাইয়ের বন্ধু এই লেখার কমেন্ট সেকশনে এসে সে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সার্জিস আলম, এটা আগেও দেখেছি, আকস্মিক মিটিওরিক রাইজের পর যে কারো মাথা আউলিয়ে যায়। সার্জিসরা যেভাবে হঠাৎ করে একটা মিটিওরিক রাইজ হয়েছে তাদের, তারপরও যে ফ্রেন্ডের পোস্টে এসে সার্জিস নিঃসংকোচে দুঃখ প্রকাশ করতে পারে এবং ফ্রেন্ডও নিঃসংকোচে তার সমালোচনা করে, এটা একটা এক্সেপশনাল ব্যাপার, রাইট? এটা আসলে কিন্তু একটা এক্সেপশনাল ব্যাপার এবং দুইটাই এক্সেপশনাল ব্যাপার যে তারা এখন একটা পজিশন অফ পাওয়ারে আছে, পজিশন অফ অথরিটিতে আছে, পজিশন অফ ইনফ্লুয়েন্সে আছে। এখন চারপাশে চামবাজ দিয়ে ভর্তি, তেলবাজ দিয়ে ভর্তি এবং সবাই একটা সেলফি তোলার জন্য ব্যস্ত। তো এই বাস্তবতায় মানুষের মাথায় তাহলে যায়, লাইক সার্জিস এরা তো ছোট পোলাপান, রাইট? লাইক যত মানে বয়স্ক লোক, যত ভারিক্কি লোক, যত অভিজ্ঞতা ঋদ্ধ লোক হোক, তারাও কিন্তু নিজেদেরকে ধরে রাখতে পারেন এবং এটা ডিফিকাল্ট, এটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট। আপনি যখন প্রচুর অ্যাটেনশন পান তখন কয়েকটা বিষয় হয়। একটা হচ্ছে যে অ্যাগেন আপনার মধ্যে অবশ্যই একটা অহংবোধ চলে আসা, মানবিক। আরেকটা হচ্ছে সবাই সবসময় যখন নক করতে থাকে তখন আপনার মধ্যে বিরক্তি চলে আসে, রাইট? তো তখন সবাইকে অ্যাটেনশন দেওয়াটা এটার মানে সম্ভব হয়ে ওঠে না। তো যে অ্যাটেনশন নিতে আসে, আপনি হাজার মানুষের কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছেন, ওনার ব্যাপার তো সেরকম না। সে একজন মানুষের কাছেই কোনো একটা কারণে আসছে বা অ্যাটেনশন যেই জন্যই হোক, তো সে যখন হয়, নেগলেক্টেড হয়, তার জন্য জিনিসটা খুব ভাবে ফুটে ওঠে আর কি, দুঃখ পায় সে। এবং তারপর এটা বলে মানুষ, এবং বলা অস্বাভাবিক না যে ওরা বাবার এখন কত বড় হয়ে গেছে, একটু নাম ডাক হয়, এখন ভাব বেড়ে গেছে, এগুলো বলে। আচ্ছা, তো যারা এই অভিযোগটা করে মানবিকভাবে, তারাও যদি সেই লোকের জায়গায় থাকতো, সেই লোকের মতো অ্যাটেনশন পাইতো বা সেই লোকের মতো প্রতিদিন এই পরিমাণ ডিলিং করতে হইতো, সেই লোকও এরকম হয়ে যেত, এরকম করে আচরণ করতো। একটা মানবিক জায়গার থেকে বললাম আর কি। তো সেটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এগেন পজিশন অফ পাওয়ার এবং ইনফ্লুয়েন্সে যারা থাকে তাদের চারপাশে এত তেল বা চামবাজ জমে যায়। এবং সার্জিস আলমরা আমি তো সমালোচনা করছি, ওদের কিনে আলোচনা করছি, তারা কিন্তু নানান রকম অভিযোগ তাদের নামে আছে এবং যার কোনোটাই পুরোপুরি ভিত্তিহীন বলে মনে করার কোনো কারণ নাই। এবং এনসিপির অনেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলোতে জড়িত আছে এবং অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ওরা না। তারপর তো আমি তাদের এত প্রচন্ড সমালোচনা করি এবং কেন করি এবং কি মিন করি সেটা আজকে একটু টাচ করবো, মানে একটু এলাবোরেট করবো আর কি। যা হোক, তো এই যে ওকে এইভাবে সমালোচনা করে যাচ্ছে, ওরা ফ্রেন্ড লিস্টে আছে ফ্রেন্ডস, এবং আমার ভাই এগেন আরেকটা বললাম যে আগেও দেখছি যে এবং কড়া ভাষাতেও সমালোচনা করতেছে এবং কোনো রাগ ঠাক না রেখে। যেমন এখানে একদম পোস্টের শেষে বলছে যে এরা যদি কখনো ক্ষমতায় আসে তাহলে তারা কি অবস্থা নিবে, এটা এখনই বোঝা যাচ্ছে, এবং দেখা শেষ করলো লজ্জাজনক, দুঃখজনক, হতাশাজনক বলে, রাইট? সো এটা আক্রমণাত্মক পোস্ট, ইফ ইউ উইল, চামবাজি করে, তেলবাজি করে, একদম পুছে সমালোচনা করা, যেটাকে বলে কন্ট্রোলড অপোজিশন। হ্যাঁ, একেবারে মানে সমালোচনা করলো, এটা কি সমালোচনা করলো না পাম দিল বোঝার কোনো উপায় না, রাইট? এরকম কোনো পোস্ট নিত না, একদম ডিরেক্ট পোস্ট, রাইট? তো সার্জিস আলমের মতো ছেলেরা যারা এখন দেশের যে জায়গাতে আছে, তারা কিন্তু এই পোস্টে অফেন্ডেড হয়ে যাওয়ার কথা, একটা বাঙালি হিসেবে। শুধু অফেন্ডেড হয়ে যাওয়ার কথা না, এতক্ষণে ধারা বের করার কথা, খেয়ে দেওয়ার জন্য, সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কথা, আনফ্রেন্ড ব্লক করে দেওয়ার কথা, অথবা আনফ্রেন্ড ব্লকটা করলে কিন্তু পেছন থেকে লেগে যাওয়ার কথা বাহিনী, রাইট? সেগুলো কিছুই হচ্ছে না। সো এটা অবশ্যই প্রশংসনীয় এবং এটা অবশ্যই অস্বীকার করার কোনো উপায় নাই যে একটা ফান্ডামেন্টাল লেভেলে পরিবর্তন তাদের মধ্য দিয়ে আমরা আশা করতে পারি এবং কিছুটা তো অবশ্যই হয়েছে।
ইজ ইট গুড এনাফ সেটা নিয়ে তো আলোচনা করবো। সেই কারণে তো এনসিপির এদেরকে বা জুলাইয়ের সাথে যারা জড়িত তাদেরকে বিপ্লব মারানি বলি। তো সেটা কেন বলছি সেটা এই যে এখন পরের কথাতেই উঠে আসবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে ওদের মধ্যে যতটুকু ভালোত্ব এখনো বাকি আছে এই দেশের রাজনীতিতে সেটা বাকি থাকবে না। আমাকে ভুল প্রমাণ করতে পারলে খুশি হব, এবং আমি আই অনেস্টলি ওয়ান্ট টু বি প্রুভেন রং। কারণ আমি তো চাই দেশের মধ্যে কিছু একটা হোক, একটা পরিবর্তন হোক। কার হাত ধরে এই পরিবর্তন আসবে? বিএনপি, জামাত, আওয়ামী লীগের হাত ধরে তো হচ্ছে না, রাইট? এনসিপি একটা নতুন দল, নতুন বাংলাদেশ আমরা আশা করছি, এই কারণে তো এভাবে সাপোর্ট দিছি, এই কারণে তো এভাবে জুলাই নিয়ে আমাদের এত আবেগ ছিল। আমরা সবাই চাই বাংলাদেশ ভালো হোক, বাংলাদেশ সভ্য হোক, বাংলাদেশ বাসের উপযোগী হোক। এবং এগেন এটা এই ট্র্যাডিশনাল রাজনৈতিক গুন্ডা পান্ডাদের এমন বিস্তৃত জাল, এদের হাত ধরে আসা সম্ভব না। এরা চাইলেও পারবে না, এটা সম্ভবই না। অলরেডি দেখতে পাচ্ছেন বিএনপির পান্ডারা কি শুরু করছে গত 8-9 মাসে। যখন বলতাম আপনাদের ভালো লাগতো না, ইকুইভ্যালেন্স টানতাম বিএনপির সাথে আওয়ামী লীগের, আপনাদের পছন্দ হইতো না, রাইট? তো এখনো তো এরা ক্ষমতাতেই আসে নাই। আশা করি কিছুটা বুঝতে পারতেছেন যারা ভদ্রলোক। মানুষকে নানান ইম্পালসের ঊর্ধ্বে রাখার জন্য দরকার স্ট্রিক্ট আইনের শাসন, কিন্তু নতুন বাংলাদেশও তেমন কোনো সম্ভাবনা নেই। ওদের মাঝেও আইনের শাসনের প্রতি কোনো সম্মান বা দায়বদ্ধতা দেখি না। এ কারণে আমি ওদের নিয়ে ও এই দেশকে নিয়ে আশাবাদী নই। আশা করি ওরা ওদের ভুলগুলো বুঝতে পারবে। আমি ওদের যত সমালোচনাই করি না কেন, আজ জানাচ্ছি ভোটটা আমি ওদেরই দিতাম। এটা কখনো বলি না, মানে অ্যাগেন এটা একটা পার্সোনাল বিষয়, কাকে কি ভোট দিব। এবং অবশ্যই আমি যদি এটা সবার সাথে শেয়ার করি কোনো সমস্যা তো নাই। এবং রাইট টাইম আসলে আমি হয়তো শেয়ার করতাম, যখন ধরে নির্বাচন চলে আসছে, নির্বাচনের আগ মুহূর্তে যেরকম ধরে আমেরিকাতে করে এন্ডোর্স করে, রাইট? কোনো একটা ক্যান্ডিডেটকে যারা ইনফ্লুয়েন্সিয়াল হোক তারা এন্ডোর্স করে, তাতে করে অন্যান্য মানুষজন তারা তাদের ফ্যান ফলোয়ার তারা হইতেছে তাকে ভোট দেয়, রাইট? সো একইভাবে আমার তো ফ্যান ফলোয়ার নাই, আমি ইনফ্লুয়েন্সারও না, আমি কাউকে ইনফ্লুয়েন্সও করতে পারি না। হাউএভার মানে আমার একটা প্ল্যান যে সমালোচনাটা করার সময় তখন সমালোচনা করব যখন ভোটের সময়টা চলে আসতো, একদম নির্বাচনের আগ মুহূর্তে যখন এন্ডোর্স করার ব্যাপার চলে আসতো, তখন আমি কাউকে না কাউকে এন্ডোর্স করতাম। এবং আমি সেটা এনসিপিকে এন্ডোর্স করতাম, কারণ এদেরকে ছাড়া কেউ নাই এন্ডোর্স করার মতো। তাহলে ওদেরকে যদি এন্ডোর্স করতাম হয়ে থাকে, তাহলে কেন ওদেরকে নিয়ে এভাবে কথা বলি, ভাষায় একেবারে বিপ্লব মারানি বলে গালমন্দ টালমন্দ করি? সেটার কারণ হচ্ছে যে যেটা বললাম আইনের শাসন নিয়ে তাদেরকে আমি সেদিন থেকে বিপ্লব মারানি বলে গালমন্দ করতে শুরু করছি যেদিন আমি দেখছি তাদের আইনের শাসনের প্রতি কোনো সম্মান নাই। নাও তাদের কাছ থেকে এটা আশা করাটা একটু দুরাশা, বাঙালির কাছ থেকে আশা করাটা এটা একটু দুরাশা, কারণ আমরা আইনের শাসন দেখে বড় হই নাই কখনো। এবং আইনের শাসন কি, সেটা কিভাবে কাজ করে, সেটার বেনিফিট কি, সেটা সুফল কি, সেটা দেশের বাইরে আসায় আমরা দেখতেছি, বুঝতেছি। দেশের বাইরে না আসলে আমরা কখনো এটা অ্যাপ্রিসিয়েট করতাম না। সো তারা যারা দেশের বাইরে আসে নাই, তারা যারা সুশাসন দেখে নাই কখনো, তারা এটা ধরে ফেলবে বাংলাদেশে বসে, এটা আশা করাটা আসলেই দুরাশা। হাউএভার এই ছেলেগুলো কিন্তু স্মার্ট ছেলে পেলে, রাইট? আমরা তাদের সময় তাদের বয়সে কিন্তু তাদের মধ্যে স্মার্ট ছিলাম না নেসেসারিলি। এবং লাইক এভাবে বলার প্রয়োজন নেই, আসলে নেসেসারিলি ছিলাম না। স্মার্টনেস মানে কি, আপনি যত জানেন আপনি তত স্মার্ট হবেন। আমাদের সময় তো ইন্টারনেটই ছিল না। ওদের বয়সে যখন ছিলাম তখন ইন্টারনেট ছিল না দুনিয়ার মধ্যে। আমরা যখন ইউএসএতে অ্যাপ্লাই করি তখন গ্রামীণ ফোনের $300 মোডেম হইতেছে, $300 এক মাস মোডেম ছিল। ওইটা ভরে পেজ লোড হয় না। এই দেশে অ্যাপ্লাই করবো যে ইউনিভার্সিটির ওয়েবসাইটের পেজ লোড হতো না, লিটারেলি করতে পেজ লোড করতে দিয়ে নিচে খাওয়া দাওয়া করতে যেতাম ক্যান্টিনে, ইউনিভার্সিটির হলে থাকতাম, ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে তুই লোড হইতে থাক, তারপর আবার ক্লিক করে ওই যে গোসল করতে যেতাম, গোসলটা করে আসি, রাইট? 2011 সালের ঘটনা এগুলো, রাইট? এই অবস্থা ছিল। হলের যে ইন্টারনেট ছিল, ব্রডব্যান্ড, এগুলোর তো স্পিডের কথা বলে লাভ নাই। সো সারা পৃথিবীতে আমাদের কোনো অ্যাক্সেস ছিল না, ফেসবুক ছিল না সেই সময়। আমি ফেসবুক এখন খুলছি বোধহয় 2011 সালের দিকে, এর অনেক আগে অনেকে খুলে ফেলছে, আমি দেরিতে খুলছি। সো বুঝতে পারতেছেন আমরা ছিলাম কুয়ার ব্যাংক, দুনিয়াটা ছিল আমাদের এতটুকু। সো আমরা তাদের বয়সে তাদের মতো স্মার্ট ছিলাম না, তাদের মতো জানতাম না। সো ইট মেক সেন্স যে তাদের কাছ থেকে প্রত্যাশাটা বেশি, তারা দুনিয়া সম্পর্কে বেশি জানে, বেশি অ্যাক্সেস আছে, দুনিয়া কিভাবে চলে এগুলো জানে। তো সেই জায়গা থেকে তাদের কাছ থেকে আমি একটু বেটার আশা করি। এবং এই ছেলেগুলোকে নিয়ে সময় আলাদা আলাদাভাবে আলোচনা করছি যে তারা কিন্তু জানে, মানে অনেক পড়াশোনা করছে, রাইট? এখন কথা হচ্ছে রাইট পড়াশোনা করতেছে নাকি সেটা একটা প্রশ্ন। কারণ আমি ওদেরকে নিয়ে কিন্তু এই এপিসোড আলোচনা করছি, আপনারা যারা দেখছেন জানেন যে আমি এটা দেখেছি, বিভিন্ন পয়েন্ট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করে এস্টাবলিশ করছি, প্রমাণ দেখাইছি যে তাদের মেন্টালিটি, তাদের অ্যাটিটিউড, তাদের আইডিওলজি, তাদের ওয়ার্ল্ড ভিউ কাজ করে সোশ্যালিস্টিক, কমিউনিস্টিক। সোশ্যালিজম, কমিউনিজম এগুলো গাল ভরা বলি, কিন্তু ইন প্র্যাকটিস এগুলো কিন্তু সারা পৃথিবীতে মানুষের নাভিশ্বাস তুলে গেছে যখন যেখানে গেছে, রাইট? তো সোশ্যালিজম, ক্যাপিটালিজম এটা একটা ফেইল্ড অ্যাপ্রোচ, ফেইল্ড প্র্যাকটিস, এটা আমরা দেখছি। সোশ্যালিজম, ক্যাপিটালিজম যেই দেশে আছে সেই দেশে মানে বেসিকলি রাষ্ট্রের হাতে ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, রাষ্ট্র হইতেছে ওয়েলথ ডিস্ট্রিবিউট করে, রাষ্ট্র হইতেছে সকল কিছু নিয়ন্ত্রক রাষ্ট্র। এবং যেইখানে আপনার সকল ক্ষমতা রাষ্ট্রের হাতে না দেওয়ার পরও রাষ্ট্র অসুর হয়ে যায়, দানব হয়ে যায়, সেখানে কাগজে কলমের সকল ক্ষমতা তাদের হাতে দিলে তারা কত বড় অসুর হইতে পারে সেটা আমরা দেখছি রাশিয়াতে, সেটা আমরা দেখতেছি চায়নাতে, দেখতেছি চায়নাতে, সেটা আমরা দেখছি কিউবাতে, যেখানেই গেছে কমিউনিজম, রাইট? নাও ক্যাপিটালিজম কি পারফেক্ট না? পারফেক্ট না। ক্যাপিটালিজমে অনেক সমস্যা আছে। ক্যাপিটালিজম ধনী গরিবের বৈষম্য, ভেদাভেদ এবং অর্থের বৈষম্য হচ্ছে। স্টিল ক্যাপিটালিজম যেই পরিমাণ পভার্টি দূর করতে পারছে, ক্যাপিটালিজম যেই পরিমাণ ধনী গরিবের
বৈষম্য ভেদাভেদ দূর করতে পারছে, আনবিলিভেবল। মানব ইতিহাস 4 মিলিয়ন বছর, যত বছর ইতিহাস, পুরাটা সময় আমরা বনে বাদারে দৌড়ঝাঁপ করছি। 1950 সাল পর্যন্ত মানুষ না খেয়ে মারা যেত। 1950 সাল পর্যন্ত মানুষের গড় আয়ু কাল ছিল 30 বছর 40 বছর, অবিশ্বাস্য ব্যাপার। সেখান থেকে আমরা কোথায় চলে আসছি? এখন বাংলাদেশের মতো দেশে মানুষের গড় আয়ুকাল 70, 72, 80 বছর প্রায়। তো ক্যাপিটালিজম যে পৃথিবীকে কোথায় নিয়ে আসছে আমরা এটা অ্যাপ্রিশিয়েট করি না। আমরা যে কোনো কিছু ভালোর মধ্যে থাকলে তখন আমরা সেটা টের পাই না, তখন সেটারও নানান সমালোচনামূলক দিক নিয়ে সমালোচনা করতে শুরু করি, এবং অবশ্যই সমালোচনা করতেই হবে। কিন্তু কথা হচ্ছে, আপনি যখন পাশাপাশি রেখে তুলনা করবেন তখন এখানে কোনো আলোচনার অবকাশ নাই, রাইট? এখন রাশিয়াও হইতেছে ক্যাপিটালিজম ঢুকাইতেছে তাদের সমাজে, তাদের সোসাইটিতে। চায়না থেকে শুরু করে সকল সোশ্যালিস্ট কমিউনিস্ট কান্ট্রি আস্তে আস্তে ক্যাপিটালিজম অ্যালাউ করতে শুরু করছে। আমি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করে আপনাদেরকে দেখাইছি একটা পোস্ট ডেটা দিয়ে, যে চায়নার যে মিটিওরিক রাইজ শুরু হয়েছে তখন থেকে, যখন চায়না সংবিধান সংশোধন করে প্রাইভেট প্রপার্টির ওনারশিপ অ্যালাউ করছে। তারা এক পর্যন্ত রাষ্ট্র ওন করতো। তো তারপর থেকে সেই গ্রাফটা দেখাইছিলাম, দেখি না খুঁজে বের করতে পারবো কিনা এখন, পোস্ট যা হোক। তো আপনাদেরকে দেখাইছি তারপর থেকে চায়না 2004 সালের দিকে বোধহয় আইন পরিবর্তন করে, লাইক লিটারেলি জাম্প করছে। এটা বললাম যে তাদের কথাবার্তা শুনে দেখি তাদের সবার হইতেছে রোম্যান্স হইতেছে ইয়ের প্রতি, কমিউনিস্ট কনসেপ্টের প্রতি, এগুলার প্রতি, রাইট? সো যাও, সেটা ভিন্ন আলোচনা। আবার ভিন্ন আলোচনা নাও, রাইট? দেশকে সভ্য সুসভ্য করতে হইলে তারা যে জগতে আছে, তারা যে আইডিওলজি ধারণ করে বলে আমার মনে হয়েছে, তারা যেভাবে ইয়ে করে, এটা দেশকে সভ্যতার সুসভ্যতার পথে নিবে না। ইফ এনিথিং আর একটা রাশা চায়না বানাবে মনে হচ্ছে। যা হোক, তো তারপরও বাংলাদেশ এতই পচিত গলিত দেশ, এতই বাতিল দেশ, এতই বাজে দেশ, যে তারা স্টিল মন্দের ভালো। সো এবং আরেকটা যেটা বললাম যে আইনের শাসনের ব্যাপারটা, যেটা বললাম যে তারা যে একটা অবস্থা শুরু করছে আওয়ামী লীগকে নিয়ে, রাইট? মানে আওয়ামী লীগের যারা বিএনপি জামাত নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের হাতে এত জুলুমের শিকার হয়েছে, তারা এরকম পান্ডার মতো করা, রাইট? আওয়ামী লীগের ব্যাপারে এট সাম লেভেল এটা আন্ডারস্ট্যান্ডেবল। ওরা তো মানে এই দেশের সবাই শিকার হয়েছে, হয় নাই কেউ তা না, কিন্তু ওরা তো সেই মাত্রায় হয় নাই। তারপর ওরা কেন এরকম করবে? লাইক আই ডোন্ট গেট ইট। হ্যাঁ, ইয়েস, ট্রু, আওয়ামী লীগ ক্ষমতা আসলে তারা যেহেতু আন্দোলন করে আওয়ামী লীগকে সরাইছে, সুতরাং আওয়ামী লীগ হচ্ছে তাদের উপর চড়াও হবে, সত্যি কথা। কিন্তু সেটা তো হাইপোথেটিক্যাল, যে তাদের আওয়ামী লীগ ক্ষমতা আসলে নির্যাতন করবে। তারা তো এখন বিএনপি আওয়ামী লীগের মতো পরিবার, সংসার, জীবন সকল তছনছ হয়ে গেছে এমন না। সো তাদের যেই অন্ধত্ব, তাদের যেই আওয়ামী লীগের প্রতি যেই জিঘাংসা, আই ক্যানট এক্সপ্লেন ইট, আই ক্যানট গেট ইট। এটা স্বাভাবিক না, এটা মানবিক না, এটা তারা ব্যবহার করতেছে তাদের রাজনৈতিক স্বার্থে। আওয়ামী লীগের আমলে যে, এটা আমার ইন্টারপ্রিটেশন, ইউ মে ডিসএগ্রি উইথ মি, আওয়ামী লীগের আমলে যেমন সকল রাজনৈতিক দলের পৃথিবীতে একটা সেলিং পয়েন্ট থাকে, রাইট? আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের হইতেছে ইসলামী আশঙ্কা, হাসি চলে আসতেছে। বিএনপির কোনো সেলিং পয়েন্ট নাই, কারণ এগুলো ক্ষমতা আসতে পারে না। তো এরা সেলিং পয়েন্ট বানাইছে জুলাই বিপ্লব, যেটা আমি গালাগালি করি বিপ্লব বাড়ানি বলে। এরা সেলিং পয়েন্ট বানাইছে জুলাই স্পিরিট, রাইট? আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা, আওয়ামী লীগের এগুলার মতো একটা আইডেন্টিক্যাল একটা কপি বানাই নিছে। এবং এগুলো আমার ধারণা, এগুলো এদের সুচিন্তিত আচরণ। এরা জানে রাজনীতি করতে গেলে রাজনীতির মাঠে একটা আইডিওলজি থাকতে হয়, একটা সেলিং পয়েন্ট থাকতে হয়, একটা ইস্যু তৈরি করতে হয়। যেমন আচ্ছা, বিএনপি হইতেছে এন্টি ইন্ডিয়া, আচ্ছা বুঝতে পারছি, বিএনপি হইতেছে এন্টি ইন্ডিয়া সেলিং পয়েন্ট, যেটা দিয়ে মবকে উস্কায়। আওয়ামী লীগ হইতেছে এন্টি পাকিস্তান সেলিং পয়েন্ট, যেটা দিয়ে মবকে উস্কায়। তারপর জঙ্গি সেলিং পয়েন্ট, এগুলা সবারই একটা সেলিং পয়েন্ট থাকে। এনসিপি পার্টি তারা এটাকে তাদের সেলিং পয়েন্ট বানাইছে, বিধায় তারা সচেতনভাবে এই এন্টি আওয়ামী রেটরিকটা এরকম করতেছে। নাও, এন্টি আওয়ামী রেটরিক বিক্রি করা ওয়ান থিং, আরেকটা হচ্ছে আইন কানুন আদালত ব্যবহার করে পান্ডামি করা ইজ এ ডিফারেন্ট থিং। আমার তাদেরকে নিয়ে ইস্যু সেই জায়গাতে, তারা যেভাবে করে আওয়ামী লীগের পেছনে লাগছে, আই ক্যানট এক্সপ্লেন ইট, আই ক্যানট অ্যাকসেপ্ট ইট। এই কারণে এদেরকে গালমন্দ করি। তো আইনের শাসন, যেটা আমরা সবসময় বলি যে ফ্রিডম অফ স্পিচ তখনই টেস্টেড হবে যে আপনি আপনার প্রতিপক্ষকে আপনাকে গালি দেওয়ার অধিকার দিচ্ছেন কিনা। আপনাকে প্রশংসা করার জন্য ফ্রিডম অফ স্পিচ টেস্টেড হয় না, আপনাকে পাম দেওয়ার বেলায় ফ্রিডম অফ স্পিচ টেস্টেড হয় না। ফ্রিডম অফ স্পিচ টেস্টেড হয় আপনাকে গালি দেওয়ার বেলায় আপনি এটা সহ্য করতে পারেন কিনা। একইভাবে আইনের শাসন টেস্টেড হয় এখন বিএনপি জামাত ক্ষমতায়, তাদের কতজন জামিন পাচ্ছে সেটার মধ্য দিয়ে না। আইনের শাসন টেস্টেড হবে এখন আওয়ামী লীগের কতজন জামিন পাচ্ছে, আওয়ামী লীগের কতজনের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে ওই যে নায়িকা কি জানি ওই যে ইয়েকে ধরে তুলে নিয়ে গেছে, এগুলা। সো এগুলা যদি এভাবে চলতে থাকে দেশে, ফান্ডামেন্টালি দেশে কিন্তু কোনো পরিবর্তন হয় না। আপনি যদি চরম দলকানা না হন, এতটুকু একমত হইতে কষ্ট হওয়া উচিত না। তো এই জায়গা থেকে আর কি, যে যদি দেশের, যেটা এই কারণে বললাম যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই এবং তাদের মধ্যে আমি আইনের শাসনের প্রতি কোনো রেসপেক্ট দেখি না, সো আমি এদেরকে নিয়ে কারণ আশাবাদী না, আমি এনসিপি পার্টিকে নিয়ে আশাবাদী না, এই দেশকে নিয়ে আশাবাদী না। ওয়ান মোর টাইম, এইগুলো যদি বিএনপি জামাতের গুন্ডা পান্ডারা করতো, তাও আমি এট সাম লেভেল টু সাম এক্সটেন্ট বোঝার চেষ্টা করতাম যে আচ্ছা, তারা নির্যাতিত বিধায় এরকম করতেছে। এনসিপির এরা যা একটা করতেছে, ওয়ান মোর টাইম, এটা তাদের, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা তাদের কনশাস পলিটিক্যাল একটা পান্ডামি, ইফ উইল। হ্যাভিং সেড অল দ্যাট, এখন যদি দেশে নির্বাচন হয়,
তাহলে আমি কি কাউকে ভোট দিব না? সবাইকে এভাবে যদি গালমন্দ করি, বিপ্লব মারানি বলি বেড়াই ওদেরকে, তাহলে কি আমি কাউকে ভোট দিব না? তাহলে কি আমি অ্যাবস্টেইন করবো ভোট দেওয়া থেকে? না, সেটা তো নয়। কাউকে না কাউকে তো ভোট দিব। এবং মজার ব্যাপার হচ্ছে আমার বয়স 40 হয়ে যাচ্ছে, এখন আমি একটা ভোটও দিই না এই সোনার বাংলার মধ্যে। চিন্তা করেন কি সোনার বাংলা! কারণ আমি যখনই ভোটের লায়ক হয়েছি তখন থেকে এই সোনার বাংলায় ভোট হচ্ছে না 15 বছর ধরে। প্রথমবার যখন ভোট হয় 2008 নির্বাচনটা, তখন হলে ছিলাম, কিন্তু আমি ভোটার ছিলাম কুমিল্লাতে, এই কারণে যাই নাই। এবং কি একটা কাজ ছিল ঢাকায় তখন, এই কারণে যাইতে চাইছিলাম, যাওয়া হয় নাই। সেই যে একটা নির্বাচন মিস করছি, বাস গোমাশা হয়ে গেছে আমার ভোট দেওয়ার। তারপর 15 বছর ভোট নেই, এখনো ভোট দিয়েই নাই। তো একটা আলোচনা চলতেছে যারা প্রবাসী তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং অবশ্যই সেটার প্রতি আমার সমর্থন আছে। তাহলে আমরা ভোট দিতে পারবো, এবং সেই সুযোগ যদি আমরা পাই তাহলে আমি কাকে ভোট দিতাম? বিএনপি, আওয়ামী লীগ, জামাতকে ভোট দেওয়ার তো প্রশ্ন ওঠে না। তো এনসিপিকে এরকম গাল বন্ধ করে বিপ্লব মারানি বলে, তাহলে তাদেরকে তো নিশ্চয়ই ভোট দেওয়ার প্রশ্ন আসে না। না, তাদেরকেই ভোট দিতাম। কেন তাদেরকে ভোট দিতাম? বন্ধুদের ভালো হিসেবে। যারা টেস্টেড না তাদের ব্যাপারে একটা ভালো এবং একটা খারাপ ব্যাপার হচ্ছে, যেমন যারা নতুন ক্যান্ডিডেট নির্বাচনে উঠে আসে, এটা নিয়ে এরকম ধরনের আলোচনা হয়। যেমন আমেরিকাতে ধরেন বার্নি স্যান্ডার্স, যদিও এরা পলিটিশিয়ানদের ট্র্যাক রেকর্ড আছে বা ছিল, যেমন ট্রাম্প, মনে করেন ট্রাম্পের ব্যাপারে। তাদের ভালো এবং খারাপ ব্যাপার হচ্ছে যে যারা পলিটিশিয়ান, ক্যারিয়ার পলিটিশিয়ান, তাদের ট্র্যাক রেকর্ড আমরা জানি। তারা কি করবে ক্ষমতা আসলে, এই ব্যাপারে আমরা একটা ধারণা করতে পারি, কারণ তারা অতীতে কি করে আছে, আমাদের কাছে একটা রেফারেন্স পয়েন্ট আছে। কিন্তু যারা ক্যারিয়ার পলিটিশিয়ান না, তাদের ব্যাপারে আমাদের কোনো রেফারেন্স পয়েন্ট নেই, কোনো ধারণা নাই তারা ক্ষমতা আসলে কেমন আচরণ করবে। এটা হচ্ছে একটা খারাপ দিক, উই হ্যাভ নো ক্লু। আর ভালো ব্যাপার হচ্ছে যে তার মানে আশা করা যায়, কারণ পলিটিক্যাল সবাই পান্ডামি করে, এটা আমরা জানি। তাদের সবার রেকর্ড দিচ্ছে পান্ডামির রেকর্ড। তার মানে যে ক্যারিয়ার পলিটিশিয়ান না, তার কাছ থেকে অ্যাটলিস্ট আশা করার একটা সুযোগ আছে। আমরা উই ক্যান বি অপটিমিস্টিক যে তারা পান্ডামি করবে না। ওই জায়গা থেকে এনসিপির প্রতি আমার সমর্থন আছে বা থাকবে, বা ভোট দিব। ভোটার যখন হবে, সমালোচনার সময় সমালোচনা করব, নির্বাচনের আগে মুহূর্তে এসে হয়তো না অফিসিয়ালি তাদেরকে আমি এন্ডোর্স করতাম, করে তারপর কম্পারেটিভ স্টাডিটা তখন শুরু করতাম। এখন সমালোচনা করার সময় সমালোচনা করি তাদেরকে লাইনে রাখার জন্য। বিএনপি, আওয়ামী লীগ, জামাতের পক্ষে তারা চাইলেও ভালো হওয়া সম্ভব না, এটা ইম্পসিবল। তাদের গুন্ডা পান্ডা সারা দেশে দেখতেছেন, এটা তারা পারবে না। কেন? এটা এক কোটিবার আলোচনা করছে, এটা তাদের পক্ষে সম্ভব না। তাদের সিস্টেমটা ওইভাবে দাঁড়ায় গেছে, রাইট? এই চাঁদাবাজ না পারলে ওরা পারবে না। এনসিপি পার্টি কিন্তু চাঁদাবাজি করে বেড়াচ্ছে, আমরা জানি। হাউএভার এই ছেলেগুলা যে সিম্পলি মিয়ারলি যদি আমরা এই জিনিসটা দেখি, যে সমালোচনা নেয়ার যে তাদের সক্ষমতা, এটাই তো বাংলাদেশ একটা অবিশ্বাস্য ব্যাপার। এই যে পোস্টটা এবং এই যে লেখাটা, এটা দেখে মনে হচ্ছে আমেরিকায় আছি আমরা, যে একজন ক্ষমতাসীন ব্যক্তি সমালোচনা করতেছে তার, এবং তেলবাজি করে সমালোচনা করতেছে না, স্ট্রেট ফরওয়ার্ড একদম কঠোর ভাষায় সমালোচনা করতেছে। সে সেটা অ্যাকসেপ্ট করতেছে, কমেন্ট করতেছে, একবার দুইবার না। এবং এটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ একবার দুইবার যখন কেউ সমালোচনা করে, আপনি দেখবেন যারা অনলাইনে এসে তেলবাজি করে, মাঝে মধ্যে নিরপেক্ষ ভাব ধরার চেষ্টা করে আর কি, ফখরুল ইসলামের মতো, যে না আমার কোনো দল নাই, আসলে সব দলবাজ। তো তারা করে কি, মাঝে মধ্যে একটা দুইটা ছাড়ে সমালোচনামূলক পোস্ট নিজের দলের, সেটা আবার খুব কন্ট্রোলড অপোজিশন, খুব তেলতেলে করে, অথবা যদি তেলতেলে করে নাও হয়, কড়া ভাষায় করে, একটার পর দুইটা পোস্ট করবে না, বা খুব বেশি সাকসেশনে করবে না। কেন? তাইলে কিন্তু মানুষ হইতেছে একটা দুইটা হজম করতে রাজি আছে, কিন্তু দিনের পর দিন যদি হয় তখন কিন্তু এটা মেনে নিবে না, তখন বুঝে যাবে যে সে আমার সুভা খান কিনা। হ্যাঁ, সো মানুষ অনেক হিসাব করে কাজ করে। তো আমি যেটা বললাম, যে আমার ছোট ভাইকে দেখছি ফ্রম টাইম টু টাইম তাদের সমালোচনা অনেকবার করছে। একবার করলে, দুইবার করলে সার্জিস আলম ছেড়ে দিতে পারে, আচ্ছা রেখেছি, ইগনোর করলাম। বারবার করলে কিন্তু একটা পান্ডা বাঙালি ছাড়বে না, যে আচ্ছা তার মানে সে আমার সুভা খান কিনা। তো এটা শোজ যে তাদের মধ্যে আসলে সহিষ্ণুতা আছে, তাদের মধ্যে আসলে সমালোচনা নেওয়ার মানসিকতা আছে। কিন্তু এই দেশের সিস্টেমটা এরকম, যে যেটা সার্জিস আলমকে নিয়ে সমালোচনা করছি, যে এত গাড়ি বহর কই পেয়েছে, টাকা কই পেয়েছে, এবং এটা লেজিট সমালোচনা, এগুলার উচ্চ প্রশ্নবিদ্ধ, আমি শিওর এগুলার উচ্চ প্রশ্নবিদ্ধ, সেটা সার্জিস আলম অস্বীকার করবে না। এবং যেই কারণে তাসনিম যারা এই প্রশ্ন তুলছে, এবং আমার মনে হয়েছে যে সেটার পর সোল সার্চিং করছে সার্জিস আলম এবং তারা। তো মানুষ ভুল করবে না এমন তো কোনো কথা নেই, মানুষ তো আর দেবতা না। ভুল করছে সেটা তার যদি রিয়েলাইজেশন আসে, গুড ফর দেম, এবং অবশ্যই আমার সাপোর্ট থাকবে। এবং বাংলাদেশে পলিটিক্স এভাবে করা যায় না, তাদের মানে এটা তো মনে করেন যে গোবরের দেশ, এই দেশে তো তারা সুসভ্য কথা বলে ক্ষমতায় আসাটা একটা অলমোস্ট অসম্ভব ব্যাপার, রাইট? ওই গুন্ডামি পান্ডামি করে অমুকের মাথায় বাড়ি দিয়ে, তারপর অমুকের মাথায় বাড়িটা অ্যালাউ করে, এগুলা করে ক্ষমতায় আসতে হয় এই দেশে। তারা গ্রামে গেলে, বা শুধু গ্রাম না, শিক্ষিত লোকই তো ওদেরকে এফোর্ট দিবে না, শিক্ষিতগুলোই তো বিএনপি আওয়ামী লীগের পান্ডামি দালালি করার জন্য 10 পায়ে খাড়া। সো তাদের পথটা অনেক কঠিন, মেবি তারা জীবদ্দশায় ক্ষমতায় আসতে পারবে না, মেবি পারবে। ইমরান খান পাকিস্তানে যেরকম 20 বছর স্ট্রাগল, ইমরান খান একটা ভদ্রলোক, বিদেশি ডিগ্রি, উচ্চতর ডিগ্রি, খুবই নিপাট ভদ্রলোক সেই। তারপর ইন্ডিয়াতে যে রাহুল গান্ধীর পরিবার, ওরও ভদ্রলোক টাইপের, গিরুয়া পার্টির বিপরীতে, রাইট? সো ভদ্রলোকরা যে আসতে পারবেই না, এবং এই কারণে ইন্ডিয়াতে রাহুল গান্ধীরা ক্ষমতা আসতেও পারে না, রাইট? তো কিন্তু পারবি না তা না, জাস্ট রাস্তাটা একটু কঠিন হবে। তাদের জন্য আমার শুভকামনা আছে। এই দেশকে নিয়ে কোনো আশা যদি করতে হয়, তাদের মাধ্যমেই করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু তার মানে এই না এগেন যে তাদেরকে ফ্রি পাস দিব তাই বলে তার মানে এই না তারা অন্যায় অনাচার করলে সেটা সমালোচনা করবো না, করা যাবে না। কিন্তু এই আলোচনাটা একটু প্রিম্যাচুর হয়ে গেছে, এখন তাদের সমালোচনা করার সময়, এখন তাদের গুণকীর্তন করার সময় না।
নির্বাচনের আগে যখন আসবে তখন আমি আমার এন্ডোর্সমেন্ট যাকে দিব সেটা আজকে বলে দিছি, যাকে আমার এন্ডোর্সমেন্ট জানাবো এবং কি কারণে কাকে কেন এন্ডোর্স করতেছি সেটা আলোচনা তুলে ধরবো। এবং আশা করি যারা আমার অডিয়েন্স, সামান্য অডিয়েন্স 30,000 অডিয়েন্স, তার মধ্যে 5,000 মানুষ আলোচনা শুনে, আশা করি তারা যদি আমার উপর আস্থা থাকে যে আমার কোনো কানামি নেই, আমি অনেক দিক চিন্তা করে একটা দেশের জন্য যেটা ভালো তার পক্ষে একটা সিদ্ধান্ত নিব, একটা অবস্থান নিব, এবং তারা যদি যে কারণে একজন মানুষ এন্ডোর্সমেন্ট প্রকাশ করে সেই কারণে আমি যদি কাউকে ইনফ্লুয়েন্সার হয়ে ইনফ্লুয়েন্স করতে পারি যে ফখরুল ভাই যেহেতু ওনাকে এন্ডোর্স করতেছে এই পার্টিকে, ওকে আমিও সেই দিকে হইতেছি হইলাম, আমার মন সেদিকে আমি বলতে অ্যালাউ করলাম, সেই আশাবাদ ব্যক্ত করে আর কি নির্বাচনের আগে আমি আমার এন্ডোর্সমেন্ট জানাবো। হাউএভার এখন সমালোচনার সময় সমালোচনা করে যাচ্ছি। এনসিপি পার্টির মধ্যে যেরকম অনেক রেড ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম তাদের মধ্যে অনেক কিছু ভালো দেখতে পাচ্ছি। আপনি অবজেক্টিভলি স্পিকিং তাদের নিয়ে আমার অনেক আপত্তি আছে, অনেক সমালোচনার জায়গা আছে, কিন্তু সাবজেক্টিভলি স্পিকিং আমি যদি অন্যান্য পার্টিদের সাথে কম্পেয়ার করি তাহলে তো অবশ্যই তারা হেড বাই এ মাইল।